মুন্সিগঞ্জের হাসারায় বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত, আহত 15 জন। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসছিল বাসটি। ঘটনাস্থলে যে 2 জন মারা গেছে, আমাদের একজন হলো আমাদের বাংলাদেশ যশোর সদর থানা শাখা নওপাড়া ইউনিয়নের সভাপতি, একজন ওই নওপাড়া ইউনিয়নেরই নওগাঁটা গ্রামের মানুষ। পদ্মাপাড়ে বালুমহাল ঘিরে সশস্ত্র মহড়া। ঈশ্বরদীর এক প্রভাবশালীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাটোরের ইজারাদারের। তদন্ত করছে প্রশাসন। বিভিন্ন সন্ত্রাসীর অত্যাচারে আমরা এখানে টিকতে পারছি না। বালি ভর্তি নৌকা নিয়ে যখন আমরা যাই তখন আমাদের উপরে অতর্কিতভাবে কৃষকদের সন্ত্রাস বাহিনী গুলি বর্ষণ করে। বিভিন্ন কৃষকের বাসায় নদীর চাষাবাদে নামতে দিচ্ছে না, অথচ এরাই উল্টা আবার এইসব ব্লেম করতেছে কেন আমি জানি না। চট্টগ্রামের র্যাবের অভিযানে 3 বস্তা 50 কেজি গাঁজার চালান জব্দ, আর এক দম্পতি সহ আটক 4। ওনারা দীর্ঘদিন যাবৎ বাকুলিয়া এলাকায় মাদকের সাপ্লাই দিয়ে আসতেছেন। আজকেও একইভাবে তারা কক্সবাজারের একটি গ্রুপকে মাদক বিক্রি করার উদ্দেশ্যে বের হয়েছিল এবং পরবর্তীতে আমরা অভিযান চালিয়ে সফলভাবে তাদেরকে ধরতে সক্ষম হই। সংবাদ সারা দেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শুরুতেই শিরোনামগুলি দেখছিলেন, জানাবো বিস্তারিত। মুন্সিগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে বাসে করে আসছিলেন কর্মী সমর্থকরা। শ্রীনগরে হাসারায় পৌঁছালে এই দুর্ঘটনাটি ঘটে। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা। ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। যশোর থেকে হামদান এক্সপ্রেসের একটি বাসে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রওনা দিয়েছিলেন দলটির কর্মী সমর্থকরা। শ্রীনগরের হাসারা পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে 2টি যানবাহনই আছড়ে পড়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে। ঘটনাস্থলে যে 2 জন মারা গেছে, আমাদের একজন হলো আমাদের বাংলাদেশ যশোর সদর থানা শাখা নওপাড়া ইউনিয়নের সভাপতি জনাব জালাল, একজন ওই নওপাড়া ইউনিয়নেরই নওগাঁটা গ্রামের মানুষ। ঘটনাস্থলে প্রাণ হারান বাসের 2 যাত্রী জালাল উদ্দিন ও জিল্লুর রহমান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে প্রাণ হারান আরেক যাত্রী আব্দুল আলিম ও হেল্পার হাসিব। এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। দুর্ঘটনা কবলিত 2টি যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আহত বাকি 15 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি সদস্য ও তার ভাবিকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে নিহত শহীদুলের ভাই মামলাটি দায়ের করে, পরে পুলিশি অভিযানে প্রধান অভিযুক্ত ইউনুসের ভাই গ্রেফতার হয়েছে। এর আগে গতরাতে উপজেলার চর বলেশ্বর এলাকায় ইউপি সদস্য শহীদুল ইসলাম এবং তার ভাবি মৌকুলি বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত শহীদুলের স্ত্রী রেহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে প্রবাসী ফেরত ইউনুসের স্ত্রীর সাথে শহীদুলের পরকীয়ার অভিযোগ ছিল। ধারণা এরই জেরে হত্যাকাণ্ড। বিভিন্ন বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দল এবং সংগঠনের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী রোড মার্চের দ্বিতীয় দিনে ফেনী থেকে শুরু হয়েছে যাত্রা। নিউ মুরিং টার্মিনাল সহ
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা এবং রাখাইন করিডোর উদ্যোগ বন্ধের দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান। পরে বের হয় চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ। আমেরিকান নাম না নিয়ে তারা এখন দুবাই ভিত্তিক যে কোম্পানির কথা বলছে, আসলে তাদের কোনো দক্ষতা নাই, এটা তারা আমেরিকার লোকজন দিয়ে এটা চালায়। পদ্মাপাড়ে বালুমহাল ঘিরে চলছে সশস্ত্র মহড়া। নাটোরের লালপুরের ইজারাদারের দাবি, চাঁদার দাবিতে ব্যবসায় বাধা দিচ্ছেন পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর এক প্রভাবশালী। প্রশাসনের অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী, তবে তা অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। ঈশ্বরদীতে পদ্মাপাড়ের সারাঘাট এলাকা, উত্তোলন করা বালুর স্তূপ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে সেখানে ঘোরাফেরা করছে কয়েকজন। প্রকাশ্যে চলছে সশস্ত্র মহড়াও। পদ্মা নদীতেও দেখা মিলল সেই অস্ত্রধারীদের। বাধা দেওয়া হয় নৌপথে বালু পরিবহনে। এসব ঘটনা কিছুদিন আগের। এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে। পার্শ্ববর্তী নাটোরের লালপুরে রয়েছে দিয়ার বাহাদুরপুর বালুমহাল। গেল ৩ জুন সেখান থেকে উত্তোলনে 1 বছরের অনুমতি পেয়েছে মোল্লা ট্রেডার্স। ইজারাদারের অভিযোগ, এরপর থেকেই প্রতিদিন চাঁদা দাবি করছেন ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু। কখনো নৌপথে বালু পরিবহনে বাধা, কখনো বা বালু রাখার স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে তার লোকজন। জাকারিয়া পিন্টু সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের নৌকাপাতি আসতে দিচ্ছে না কো, আর প্রতিদিন 5 লক্ষ টাকা করে চাঁদা চাইছে। এক নৌকা বালু কাটতে পারি নাই, বিভিন্ন সন্ত্রাসীর অত্যাচারে আমরা এখানে টিকতে পারছি না। বালি ভর্তি নৌকা নিয়ে যখন আমরা যাই, তখন হচ্ছে আমাদের উপরে অতর্কিতভাবে সন্ত্রাস বাহিনী গুলি বর্ষণ করে। অস্ত্রশস্ত্র নিয়ে তারা বাহিনী হিসাবে টহল দেয় এবং মাঝে মাঝে উপর হামলা ও আক্রমণ করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টু। তার দাবি, অস্ত্রধারীরা ইজারাদারের লোকজন। এখানে টনি বিশ্বাস নামের যে ঘাটটা ছিল, ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিচ্ছে। বিভিন্ন কৃষকের বাসায় নদীর চাষাবাদে নামতে দিচ্ছে না, অথচ এরাই উল্টা আবার এইসব ব্লেম করতেছে কেন আমি জানি না। বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নাটোরের জেলা প্রশাসক। ইজারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন যে সেখানে তারা বালু উত্তোলনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। এই বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। আশ্বস্ত করতে চাই, কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে। নাটোরে শুধু লালপুরেই পদ্মা নদীতে একটি বালুমহাল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। একটা বিরতি নিয়ে ফিরছি, সংবাদ সাদেশের সঙ্গেই থাকুন। ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে গত 17 বছরে ধ্বংস করেছে, আর এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। আমির খসরু বলেন, বর্তমানে দেশের মানুষ চিন্তাধারায় পরিবর্তন হয়েছে, এখন আর আগের মতো রাজনীতি করলে হবে না। আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে, ব্যবসায়কে গণতন্ত্রায়ন করতে হবে। একই সাথে বিএনপির আগামী ক্ষমতায় এলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলে আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাতে ঢোকার জন্য একটা পরিবেশ থাকতে হবে, এবং সেই পরিবেশ বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই ব্যবসার পরিবেশটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। তা আমরা চাই বাংলাদেশে একটি সার্বজনীন ব্যবসার পরিবেশ তৈরি হোক। চট্টগ্রামের র্যাবের অভিযানে জব্দ হলো গাঁজার চালান। গোপন তথ্যের ভিত্তিতে কালুরঘাট ব্রিজ এলাকায় সিএনজিতে তল্লাশি চালানো হয়। 3 বস্তায় মিলেছে 50 কেজি গাঁজা। মাদক কারবারি দম্পতি সহ 2 ক্রেতাকে আটক করা হয়েছে। বিস্তারিত আল আমিন শিকদারের প্রতিবেদনে। দেখে মনে হতে পারে সংসারের প্রয়োজনীয় সামগ্রী বস্তায় ভরে গন্তব্যে যাচ্ছেন এই দম্পতি, কিন্তু চিত্র পুরোটাই ভিন্ন। বস্তা ভর্তি ছিল গাঁজায়।
গাজার চালান নিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে একটি প্রাইভেট কার। এমন তথ্যের ভিত্তিতে ভোর থেকে কালুরঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাব। যানবাহনে চালানো হয় তল্লাশি, জব্দ করা হয় একটি সিএনজি অটোরিকশা। 3 বস্তায় পাওয়া যায় প্রায় 50 কেজি গাঁজা। ভোর রাতে একটি তথ্য পাই যে কক্সবাজার থেকে 2 জন রওনা করেছে চিটাগাং থেকে একটি মাদকের চালান নিয়ে যাওয়ার জন্য, এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই মাদকের চালানটা পরিচালনা করছে এইখানকার এই ফারুক এবং তার ওয়াইফের সিন্ডিকেট। তো আমরা কক্সবাজার থেকে যারা মাদকটা নিতে এসেছিল তাদেরকেও ধরেছি, এবং ফারুক এবং ফারুকের ওয়াইফ যারা মাদকটা বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল ওনাদের 2 জনকে ধরতে সক্ষম হয়েছি। র্যাব জানিয়েছে ফারুক ও জাহেদা দম্পতি সহ 2 ক্রেতাকে আটক করা হয়েছে। ওই দম্পতি চট্টগ্রামের তালিকাভুক্ত মাদক চোরা কারবারি। নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। ওনারা দীর্ঘদিন যাবৎ বাকলিয়া এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করছে। তারা সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ। একজনের নাম জাহেদা আর আরেকজনের নাম ফারুক। মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বন্দরনগরীর মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়েছে সাতক্ষীরায় মরিচাপ নদীর ওপর নির্মিত 9টি কালভার্ট। জলে গেছে সরকারের 2,61,00,000 টাকা। গেল কয়েক মাসের ব্যবধানে একে একে ভেঙে যায় এসব কালভার্ট, আর এর জন্য অপরিকল্পিত নির্মাণকে দায়ী করছেন স্থানীয়রা। এই ঘটনায় পরিকল্পনাহীনতার কথা স্বীকার করেছে বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য নির্মিত হয়েছিল কালভার্ট, কিন্তু একে একে ধসে গেছে 9টি। 1 দশক আগে সাতক্ষীরা সদরে নির্মাণ করা হয়েছিল 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বেশ কিছু কালভার্ট। প্রতিটি অবকাঠামোর খরচ সর্বোচ্চ 30,90,000 টাকা, কিন্তু নির্মাণের দশক পার না হতেই ভেঙে পড়েছে কালভার্টগুলো। 4-5 গ্রাম মিলে আমরা এই মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এখন আমাদের তো গাড়ি ঘোড়া আসে না, ম্যাডাম সমস্যার ভিতরে আছি আমরা। বাজার ঘাট, হাট বাজার, ছেলেমেলে স্কুল কলেজ সবকিছু সমস্যা। মাল মশলা যা কিছু সব কম দিয়েছে, কম দিয়ে ব্রিজটা তৈরি করেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় 9টি কালভার্ট এভাবেই ধসে পড়েছে। এসব প্রকল্পের নির্মাণ ব্যয় হয়েছিল 2,61,00,000 টাকা, যার পুরোটাই এখন জলে। 2014 থেকে 18 সালের মধ্যে কালভার্টগুলো নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। জানতে চাই প্রকল্প বাস্তবায়নে জড়িত প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বক্তব্য। খালটা খনন করা হয়েছে, এই খননের জন্য ও তো আস্তে আস্তে জায়গা করে নিয়েছে। জায়গা করে নেওয়ার জন্য ব্রিজের যে এইসব ব্রিজগুলো তো বক্স ব্রিজ, পাইল নাই, থাকবে কার উপর, নৌকা যাবে কিনা বা পরবর্তীতে আরও প্রয়োজনীয়তা আছে কিনা সেটা তো এই কারণে কিন্তু আসলে ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে যে আমি খনন করেছি সেটাও তো বিবেচনা করা দরকার ছিল, যেখানে ব্রিজ যদি তার প্রশস্ত যদি 50 মিটার হয়, তা আমি তো নিশ্চয়ই 60 মিটার আমি প্রশস্ত করতে পারি নদীকে। যাদের উপর খনন দায় চাপানো হচ্ছে সেই পানি উন্নয়ন বোর্ডের দাবি ভিন্ন। তারা নিশ্চয়ই কোনো ডিজাইন ফলো করছে, তবে নদী খুললে যে তাদের নদীর যথেষ্ট উইড রেখে তারা স্ট্রাকচার হয়তো করে নাই। বর্তমান প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা বলছেন ভুল ছিল সে সময়ের পরিকল্পনা। দায় টাকা, এই যে জনগণের টাকার ক্ষতি হলো, দায়টা কার উপর পড়ে বা নেবে কি এখন? এটা যাচাই বাছাই ভুল হয়েছিল, পজিশনে নির্বাচনটা ভুল হয়েছিল, কারণ এটা নদী তো। দ্রুত কালভার্ট নতুন করে নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন, তবে পরিকল্পনাহীনতায় যেন জনগণের অর্থ অপচয় না হয় সে দিকটি গুরুত্বের সাথে দেখার তাগিদ স্থানীয়দের। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সংবাদ সারা দেশের সময় হলো আরো একটা বিরতির, থাকুন সঙ্গে, একটু পর ফিরছি। 3000-এরও বেশি গোরখোদক কিশোরগঞ্জের সেই মনু মিয়া ইন্তেকাল করেছেন। সকাল 10টার দিকে ইটনার
আলগাপাড়ায় নিজ বাড়িতেই মারা যান তিনি। তার মৃত্যুতে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন মনু মিয়া তার জীবনের প্রায় অর্ধশত বছর ব্যয় করেছেন কেবল মানুষের কবর খননের কাজে। নিজের টাকায় কেনা ঘোড়ায় চড়ে দূর দূরান্তে ছুটে যেতেন তিনি। বিনা পারিশ্রমিকে ৩,০০০-এর বেশি কবর খননের জন্য মানুষের কাছে তিনি শেষ ঠিকানায় কারিগর হিসেবেও পরিচিত ছিলেন। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় তার প্রিয় ঘোড়াটিও হত্যা করে দুর্বৃত্তরা। পরিবার জানিয়েছে এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ভাঙন শুরু হয়েছে বাগেরহাটের মোংলা ঘুষিয়াখালী চ্যানেলের দুই পারের গ্রামগুলোর। স্থানীয়রা বলছেন পরিকল্পনাহীন খননের জন্য এই দায়। আর ভাঙন রোধে কোনো উদ্যোগও নেয়নি কর্তৃপক্ষ। আন্দোলনও করেছিলেন বাসিন্দারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোংলা ঘুষিয়াখালী নৌরুট দেশের দক্ষিণের বন্দরগুলোর সাথে যোগাযোগ রক্ষার একমাত্র চ্যানেল। নৌ চলাচল স্বাভাবিক রাখতে 10 বছর আগে কুমারখালী নদী খননের উদ্যোগ নেয় BIWTA। এখনও চলছে সেই খনন কাজ। এ অবস্থায় কয়েক বছর ধরে ভাঙন শুরু হয়েছে নদীর বিভিন্ন অংশে। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ নদীর পুরনো নকশা মেনে খনন চলছে না। এতে ঝুঁকিতে নদী পারের অন্তত ৩,০০০ পরিবার। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদ জানাতে সম্প্রতি মানববন্ধন করে 3 গ্রামের মানুষ। আমরা রাজধানী ঘুমাতে পারি না, শুধু ভাঙন পড়ে। বর্ষা মৌসুমে আসলে জোয়ারে ডুবে বাড়িতে ভাসে এবং এখানে জনগণ খুব মানবতার জীবনযাপন করছে। এখানে পশ্চিম পাশ দিয়ে একমাত্র রাস্তা, ওইখানে পেড়িখালি যাওয়া, রামপাল যাওয়ার একমাত্র রাস্তা ওটা। অনেক বাড়ি ঘর নদী গর্ভে চলে গেছে। আমাদের অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে এই নদী ভাঙনের কারণে। আমরা একটা ভালো একটা বেড়িবাঁধ চাই যে আমাদের গ্রামের মানুষ সবাই আমরা এক জায়গায় বসবাস করতে পারি। ঘুষিয়াখালী চ্যানেল এমনিতেও আপনার প্রতিনিয়ত ড্রেজিং আছে, আর কাজ করে টিকানো খুবই কষ্টকর এখানে। স্থানীয়দের আন্দোলনের মুখে অবশেষে বিষয়টি নজরে আসে পানি উন্নয়ন বোর্ডের। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কর্মকর্তারা, দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। এই বেড়িবাঁধ করার বিষয়ে আমরা একটা সমীক্ষার জন্য বা ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা একটা প্রস্তাব আমাদের বোর্ডে পাঠাবো। কারিগরি দিক বিবেচনা করে যদি এখানে পোল্লারিং করা যায়, সেরকম যদি পরামর্শ বা প্রস্তাবনা আসে, তাহলে আমরা ভবিষ্যতে ডিপিপি প্রণয়নের মাধ্যমে এই এলাকাকে বেড়িবাঁধ দিয়ে পোল্লারিং করে এলাকার জনগণকে লবণ পানির হাত থেকে রক্ষা করব এবং যেসব জায়গায় নদী ভাঙ্গন আছে ওই সব জায়গায় নদী ভাঙ্গনের আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সাদেশের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ সবাইকে।